আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন আপনাদের সকলের পরিচিত ইলমা বেহরোজ। ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। আমি চিরুনি অভিযান চালিয়ে জেনেছি ঝাল চিকেন রোস্ট, ছোলা ডাল উইথ চিকেন আপনি খুব পছন্দ করেন, আর স্ন্যাক্সের মধ্যে চিকেন কিমা স্যান্ডউইচ পছন্দ। নিঝুম দুভ্রু ওপরে তুলে বলে, বাব্বা আস্তাগফিরুল্লাহ। চিৎকার শুনে দুজনেই হকচকিয়ে গেল। ঘুরে তাকায়, রান্নাঘরের দরজার পাশে টুনিকে দেখতে পায়। তিতলি নিঝুমের বুকে ধাক্কা দিয়ে সরে যায়। নিঝুম হালকা করে হাসে। যাওয়ার আগে টুনির কপালে ঠোকা দিয়ে বলল, আসার সময় পেলি না আর। তিতলি লজ্জায় কুকড়ে গেল। টুনি রান্নাঘরে এসে ঢুকতেই তিতলির হেঁচকি ওঠে। নিজেই ফিল্টার থেকে পানি নেয়, তারপর ঢকঢক করে রুদ্ধশ্বাসে পানি শেষ করে। টুনির দিকে না তাকিয়ে ঝটপট রান্না করতে থাকে। টুনি টিপে টিপে হাসে অনেকক্ষণ, তারপর বলে, বিয়াডা কইরাল নাফা। তারপর রুমে গিয়ে রোম্যান্স কইরেন। ভাইজানের রুমে ফাঁকঘর আছে। তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে। লজ্জায় কথা আসে না গলা দিয়ে। কাজে ব্যস্ত থাকছে। তিতলি টিমেলে খাবার সাজিয়েছে। আঞ্জুমন খেয়াল করে দেখেন, নিঝুম যেখানে বসে সেখানে নিঝুমের সব প্রিয় খাবার। আঞ্জুমন আপন মনে অনেক খুশি হন। বলেন, তিতলি, নিঝুমের জন্যই যখন এত কিছু রেঁধেছিস, খাবার নিয়ে ওপরে যা। নিঝুম নিজের রুমে খেতেই বেশি পছন্দ করে। তিতলি মাথা নাড়িয়ে বাধ্যর মতো সব গুছিয়ে নেয়। এরপর বলে, সবার জন্যই রেঁধেছি ফুফি আম্মা। তারপর সিঁড়ি ভেঙে ওপরে উঠতে থাকে। পিছন থেকে নির্জন ডেকে বলে, তিতলি, ভাই আমার অন্যের হাতে খেতে বেশি ভালোবাসে। বলেই নির্জন মুচকি হাসে। সেই সাথে উপস্থিত সবাই। তিতলির হাত কেঁপে ওঠে। আর একটু হলে প্লেট হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে যেত। তিতলি বড় বড় পা ফেলে ছাদের দিকে যেতে থাকে। আঞ্জুমন হেসে বলেন, নিঝুমের বিয়ে হবে তাহলে। নিঝুম তখন বেরোয়েছে মাত্র। তিতলির হাতে খাবার দেখে আবার ঢুকে পড়ে রুমে। তিতলি রুমে ঢুকেই সোফায় বসে। নিঝুমকে তাড়া দেয়, বসুন বসুন, সেই কখন এসেছেন, এখনো খাননি। তিতলি প্লেট হাতে তুলে নেয়। নিঝুম তিতলির পাশে বসে। তিতলি নিঝুমের দিকে তাকিয়ে ধমকে ওঠে, আমি কি দাঁড়িয়ে খাবো আপনাকে? নিঝুম থতমত খেয়ে যায়। সেই কখন বলল দাঁড়িয়ে তাকে খাওয়াতে? কখন বললাম? ভারী অবাক হবার ভান করে বলল নিঝুম, ডাক্তার কেমনে হলেন আপনি? আপনি আমার চেয়ে কত লম্বা। এইভাবে পাশে বসলে সুবিধা মতো কেমনে খাওয়াবো? এই যে দেখুন, আপনার কাঁধ অবধি আমার মাথা। ফ্লোরে বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন চট করে। একটু আগে বাইরের জুতা পায়ে এখানে হাঁটাহাঁটি করেছি, বসলে তো প্যান্টে ময়লা লাগবে। ভারী করুণভাবে বলল সে। ওকে, আমি দাঁড়াই। তিতলি দাঁড়াতে নিলেই নিঝুম হাত ধরে ফেলে। হ্যাচকা টানে কোলে বসিয়ে দেয়। বলে, এবার ঠিক আছে। তিতলি খানিকক্ষণ হাসে, তারপর যত্ন সহকারে খাইয়ে দেয়। নিঝুম খাওয়ার মাঝে কথা বলতে চাইলে তিতলি থামিয়ে দেয়। যখন খাবার প্রায় শেষের দিকে, তিতলি যেই নিঝুমের মুখে খাবার দিতে যাবে, নিঝুম তিতলির আঙুলে কামড় বসিয়ে দেয়। তিতলি আর্তনাদ করে ওঠে। নিঝুমের কোল থেকে সরে যায়। কড়া গলায় বলে, আমি কামড় দিলে সহ্য করতে পারবেন? নিঝুম পানি খেতে খেতে বলে, এইটুকুন মেয়ে কামড়াতে এসেছে, এইটুকুন হতে পারি, কিন্তু আপনার চেয়ে আমার দাঁতে বিষ বেশি। মুখ যখন আছে চাপা সবাই মারবে, তিতলি চাপা মারে না। নিঝুম ভারী অবাক হয়ে বলল, তুমি তো বহুত ঝগড়াটে মেয়ে। তিতলি আর কিছু না বলে দ্রুত নিঝুমের কাছে আসে। তারপর দাঁতে সবটুকু শক্তি দিয়ে নিঝুমের হাতে কামড় বসিয়ে দেয়। হাতে একদম গভীর দাগ বসে যায়, কিন্তু নিঝুমের কোনো প্রকাশ ভঙ্গি নেই। সে হাসছে। তিতলি অবাক চাহনিতে নিঝুমের পামে তাটায়। বলে, ব্যথা লাগেনি? লেগেছে তো, অবশ্যই লেগেছে। আমি এখন শোধ নিব। কিসের শোধ? আপনি কামড় দিয়েছেন, আমিও দিয়েছি, সমান সমান। আমি আসতে দিয়েছি, তুমি জোরে দিয়েছ। এখন আরেকটা আসতে দিয়ে সমান সমান করব। নিঝুমের ঠোঁটে হাসি, অন্যরকম হাসি। তিতলি পিছুতে থাকে, নিঝুম এগোতে থাকে। যখনই পিঠে দেয়াল থেকে, তিতলি চিৎকার করে ওঠে, ফুফি আম্মা! নিঝুমের নজর দরজায় চলে যায়। সেই সুযোগে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় তিতলি। নিঝুম পিছনে ডাকে, তিতলি, প্লেটগুলো নিয়ে যাও। তিতলি রুম থেকে বেরিয়ে উঁচু গলায় বলে, টুনিকে পাঠাচ্ছি। তিতলির মনের মন্দিরে প্রজাপতিদের ওড়াউড়ি বেড়েছে বহুগুণ। কয়দিনের প্রেমে সুন্দরও হয়েছে বহুগুণ। নিঝুম বিকেলে গিয়েছে হসপিটালে। অপারেশনের সময় পড়েছে তখন। তিতলি আবদার করেছিল বাইকে চড়ে ঘোরার জন্য। নিঝুম জবাবে বলেছিল সন্ধ্যার পরপরই চলে আসবে। সেই সন্ধ্যার থেকে তিতলি রেডি হয়ে বসে আছে। খয়েরি রঙের শাড়ি পরেছে, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। কিন্তু রাত 10টা হতে চলল, এখনো দেখা নেই নিঝুমের। অনেকগুলো কল দিয়েছে তিতলি,
কিন্তু বারবার ওপাশ থেকে এক কর্কশ কণ্ঠের মহিলা কথা ভেসে আসে। তিতলির আগে অভিমানে অনেকক্ষণ কাঁদে, হেঁচকে ওঠে, পানি খায়। তারপর কখন ঘুমিয়ে পড়ে নিজেরও খেয়াল নেই। যখন ঘুম ভাঙে টের পায় কেউ একজন কোলে তুলে নিয়েছে। রুম থেকে বের হয় আগন্তুক। ভালো করে চোখ মেলে তাকায় তিতলি, দেখে নিঝুম। তিতলির মনে অভিমানরা এসে ভিড় জমায়। নিঝুমের কোলে হওয়ার সুবিধার্থে তিতলি রাগ অভিমান ঝেড়ে ফেলে নিঝুমের গালে কামড় দিয়ে। নিঝুম থতমত গলায় বলে, হেঁচকি অজ্ঞান হওয়ার সাথে কামড়ানোর ব্যামো আছে নাকি? তিতলি অন্যদিকে মুখ ফিরে বলে, আমাকে যতবার রাগাবেন কাঁদাবেন আমি কামড়াবো, গুনে গুনে রাখছি, কিন্তু একদিন উসুল তুলে নিব। ছাদের সিঁড়ি পর্যন্ত আসতে নিঝুম দেখে আঞ্জুমান নামছে। তিতলিকে ছেড়ে দিতে গিয়েও ধরে ফেলে। নিঝুমের চোখ মার্বেলের মতো গোল হয়ে যায়। তিতলি সামনে তাকায়, দেখে আঞ্জুমানকে। তিতলি তাড়াতাড়ি মুখ লুকিয়ে ফেলে নিঝুমের বুকে। নিঝুম হালকা কেশে মাকে বলে, আমি তো নির্জন আম্মু। আঞ্জুমান ভ্রু কুচকে বিদ্রুপ করে বলেন, আহাম্মাক, আমি নির্জন আর নিঝুম চিনি না? তিতলির বুক ধকধক করছে, সারা শরীর উত্তেজনায় কাঁপছে। নিঝুম হালকা কেশে মাকে বলে, আমি এখন কি করব? আঞ্জুমান ছেলের হাবভাব দেখে ভেতরে ভেতরে হাসিতে ফেটে পড়েন, কিন্তু উপরে ভ্রু বাঁকিয়ে জায়গা ত্যাগ করে। আঞ্জুমান যেতেই তিতলি নিঝুমের বুকে কিল ঘুষি দিতে থাকে। বলে, সন্ধ্যার সময় কই ছিলেন? এখন আসছেন? রাত কয়টা বাজে আল্লাহ মাবুদ জানেন। কি একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে। এত নির্লজ্জ মানুষ হয়? নিঝুম সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে বলে, যে প্রেমিক প্রেমিকার জন্য নির্লজ্জ বেহায়া না হতে পারে সে কোনো প্রেমিকই না। আসছে আমার প্রেমিক। নিঝুম জবাবে হাসে। ছাদে এসে সুইমিং পুলের পাশে দুজন পাশাপাশি বসে। চাঁদ উঠেছে গোল থালার মতো, চারিদিক আলোকিত। ধেয়ে আসছে শীতের হাওয়া। তিতলি শাড়ির আঁচলটা টেনে ধরে সারা শরীরে। নিঝুম তিতলির হাতের আঙুলে আঙুল ঢুকিয়ে বলে, ভালোবাসি। তিতলি নিঝুমের চোখে চোখ রাখে। সেও জবাবে বলে, ভালোবাসি। ভালোবাসা তার অন্তর্লীন মাধুর্য নিয়ে চলতে থাকে, আঙুলে আঙুলে মাখামাখি করে, হাতে হাত রেখে, উষ্ণতার ভেতর দিয়ে। একজন প্রেমী পৃথিবীর বুকে আসে ভালোবাসারে ভালোবাসিতে। ভালোবাসাই প্রথম ও শেষ সত্য। ধরার মাঝে অধরার হাতছানি। মহাবিশ্ব প্রসারিত হতে হতে ফুরিয়ে গেলেও ভালোবাসা ফুরাবে না। ভালোবাসা রক্তের সঙ্গে সদা প্রবাহমান। সব মানুষই ভালোবাসে কাউকে না কাউকে। প্রেমিক তার প্রেমিকাকে নানাভাবে নানা রূপে ভালোবেসে বেসে ভালোবাসার মাধুর্যকে করে তোলে আরও উজ্জ্বল। এই তো নিয়ম। তিতলি উঠে গিয়ে ছাদের রেলিংয়ে ধরে দাঁড়ায়। তাকিয়ে থাকে অনেকক্ষণ আকাশের দিকে। নিঝুম উঠে আসে, তিতলির পাশে এসে দাঁড়ায়। তিতলি ঘুরে দাঁড়ায়। নিঝুম নিজের দু হাত তিতলির দুপাশের রেলিংয়ের উপর রাখে। তিতলির ওপর ঝুঁকে দাঁড়ায়, বলে, তোমারেই ভালোবাসিতে চাই, শতরূপে শতবার। হয়তো ঠোঁটে ঠোঁট ছুঁয়ে, নয় হাতে হাত মাখামাখিতে, বা চোখে চোখে কথা বলে, কিন্তু ভালোবাসিতে চাই তোমারেই। তিতলি দুই হাত দিয়ে আঁকড়ে ধরে নিঝুমকে। আবেগ মাখা কণ্ঠে সে বলল, এভাবে এত ভালোবাসবেন না, এত ভালোবাসা সইবে না, হারিয়ে যেতে পারি। নিঝুমের বুক ধক করে ওঠে। কি বলছো? কই হারাবে? কোথাও হারাতে দেব না, সারা জীবন ধরে রাখবো এভাবে। নিঝুম তিতলিকে বুকে টেনে আনে, শক্ত করে জড়িয়ে ধরে। নিঝুমের বুকে ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে। সত্যি যদি হারিয়ে যায়? নিঝুম কাপা গলায় বলে, প্রেয়সী, তোমাকে আমার সমস্ত অনুভূতির শিখর দিয়ে আটকে রাখব, হারাতে দেব না। যদিও হারিয়ে যাও, ফিরতে হবে আমার বুকেই। তিতলি ফুপিয়ে কেঁদে ওঠে, কান্না ভেজা কণ্ঠে বলে, এত কেন ভালোবাসেন আমায়? হারানোর ভয়টা যে কামড়ে ধরছে। নিঝুমেরও বুকটা ভারী হয়ে যায়। তিতলিকে নিজের শক্তপোক্ত দু হাতে আরও জোরে চেপে ধরে বুকের সাথে, যেন এখনই বুকের ভেতরে ঢুকিয়ে দেবে, আর যেন বের হতে না পারে। তিতলি কাঁদছে, খুব কাঁদছে, তার খুব কান্না পাচ্ছে। এমন ভালোবাসা সে হারাতে চায় না কখনোই। মুখ তুলে তাকায় নিঝুমের দিকে, নাক টানতে টানতে কেঁদে কেঁদে বলে, একবার ঠোঁটে চুমু দিন না, আমার তো কোনো ছোঁয়াচে রোগ নেই। তিতলি আদুরে কান্নামাখা কণ্ঠে এমন আবদার শুনে নিঝুম হেসে ওঠে। দুহাতে তিতলি দু গাল ধরে। তিতলি দু চোখে অশ্রু। চোখ বুঝতেই দুফোঁটা জল গড়িয়ে পড়ে। ভালোবাসার মাখামাখিতে কেটে গেল হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল, চলে এলো বর্ষাকাল। প্রত্যেক দিন হচ্ছে ঝুম বৃষ্টি, কখনো থেমে থেমে, আবার কখনো বিরতিহীনভাবে। নিঝুম হসপিটাল থেকে ফিরে রাগী মেজাজ নিয়ে রুমে এসেই জুতা ছুঁড়ে ফেলে। তিতলি কিছুক্ষণের মধ্যে ভার্সিটি থেকে ফিরে, সেও রাগী মেজাজ নিয়ে ফিরে। প্রত্যেক দিন নিঝুম দিয়ে আসে, নিয়ে আসে, অথচ আজ যায়নি। ফোনও বন্ধ করে রেখেছে। এতক্ষণ অপেক্ষা করেছে সে।
বাসায় এসে টুনির কাছে শুনে অনেক আগেই নাকি বাসায় ফিরেছে নিঝুম। তিতলি নিজের রুমে না গিয়ে আগে নিঝুমের রুমে আসে, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢোকে। রাগী স্বরে বলে, আপনি আজ গেলেন না কেন? কল করে তো বলতেও পারতেন, আমার দাঁড়িয়ে থাকতে অসুস্থ হচ্ছিল, বকাটেছে। নিঝুম সোফায় বসেছিল। তিতলির কথা শেষ হওয়ার পূর্বেই ধমকে ওঠে, তুমি কি বাচ্চা? একা আসতে পারো না? প্রতিদিন কেন আমাকে নিয়ে আসতে হবে? আমার আর কাজ নেই? তিতলির হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। কখনো নিঝুম এমন উঁচু গলায় কথা বলেনি, এমন ব্যবহারে সে অভ্যস্ত নয়। 3 সেকেন্ডে তিতলির চোখ জলে ভরে ওঠে। নিঝুম অন্যদিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, নিজের রুমে যাও। তিতলির পা দুটো স্তব্ধ হয়ে আসে, ঠাই দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রুমে এসে দরজা লাগিয়ে দেয়, বিছানায় শুয়ে কাঁদতে থাকে অনবরত। হয়তো এটা সামান্য ব্যাপার, কিন্তু তিতলির জন্য প্রথম। এ কয় মাস এত ভালোবেসেছে মানুষটা, তাই বকাটা হজম করতে পারছে না তিতলি। কেন বকলো? তিতলি তো কিছু করেনি, আর নিঝুমই তো নিয়ম করেছে সে দিয়ে আসবে, নিয়েও আসবে। সে তো বলেনি কাজ ফেলে তার দায়িত্ব নিতে, বরং বলেছিল না যেতে, সে একাই পারবে। নিঝুম তো শুনল না। অনেকক্ষণ কান্নার পর তিতলির মন বলে সে প্রতিশোধ নিবে। নিবেই, অবশ্যই নিবেই। চোখের জল মুছে ওড়না গায়ে জড়িয়ে নেয়। তারপর আবার আসে নিঝুমের রুমে। এসে দেখে নিঝুম উপুড় হয়ে শুয়ে আছে, ঘুমোচ্ছে হয়তো। তো তার কি, সে প্রতিশোধ নিবেই। তিতলি বড় বড় পা ফেলে বিছানার সামনে এসে তারপর বিছানায় উঠে নিঝুমের পিঠের দাঁত বসিয়ে দেয়। নিঝুমের শরীর পশম খাড়া হয়ে যায়। এত জোরে কামড়িয়েছে! এই কয়টা মাসে প্রচুর কামড় খেয়েছে নিঝুম, সবগুলো দাগই আছে। একদিন গালে কামড় দিয়েছিল। হসপিটাল, বাসা, কারোর সামনে মুখ দেখানো যায়নি। যদিও ব্যথা পায়, তবু হাসি পেয়ে গেল নিঝুমের। কি ভয়ঙ্কর মেয়ে! রেগে গেলেই কামড়ে দেয়। নিঝুম ঘোরে, আধা শোয়া হয়ে বসে তিতলির দিকে তাকায়। তিতলি 2 পা ভাঁজ করে বসে ফোপাচ্ছে, একবার নাক মুছছে, আরেকবার চোখ। নিঝুম হেসে ওঠে। হাসির শব্দে শুনে তিতলি একটু অবাক হয়ে তাকালো, আবার চোখ সরিয়ে নিয়ে মিনমিনে গলায় বলল, আপনি হাসবেন না, আপনার হাসি দেখলে আমার রাগ কমে যায়। নিঝুম তিতলির হাত ধরে টেনে আনে কাছে। এক হাতের আঙুল দিয়ে তিতলির মুখে ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে বলল, আজ হসপিটালে একটা পেশেন্ট আসছিল, হার্ট অপারেশন, এমার্জেন্সি। রোগীর ছেলে খুব কাঁদছিল, টাকা পুরোটা নেই, আবার অপারেশন না করালেও চলে না। তাই আমি হসপিটালে কথা বলে টাকা কমিয়ে নিয়েছি। অপারেশন সাকসেসফুল হয়, অপারেশন শেষে আমার সিনিয়র ডাক্তার অনেক কথা শোনান, এত দয়ালু হলে দুনিয়া চলবে না, এমন অনেক কথা। আমি বলেছি বাকি টাকা আমি দিয়ে দেব, তবু ওনার মন ভরে না। তর্ক করে চলে এসেছি, তাই মনটা বড্ড তেতো হয়েছিল। রাগটা তোমার ওপর ঝেড়ে দিছি, এর জন্য আমি ভেরি ভেরি সরি। নিধুপ তিতলিকে জড়িয়ে ধরে। তিতলির মনটা নরম হয়ে আসে, বলল, তাহলে তো আমি সরি বলবো, আপনাকে ভুল বুঝেছি। নিঝুম গম্ভীর কণ্ঠে বলে, সরিতে হবে না। তিতলি নিঝুম থেকে সরে গিয়ে বলল, কি করতে হবে? নিঝুম লম্বা হয়ে শুয়ে পড়ে, রসিকতা করে বলল, একটু পা টিপে দাও। বলার সাথে সাথে তিতলি পায়ের কাছে চলে আসে। নিঝুম দ্রুত উঠে বসে, বলে, ভাবলাম রেগে গিয়ে আরেকটা কামড় দিবে। নিঝুম উঠে দাঁড়ায়, সোফা থেকে ল্যাপটপ হাতে নেয়। তিতলি বিছানা থেকে নেমে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, এত কামড় দেই, আপনার খারাপ লাগে না? কষ্ট হয় না? রাগ হয় না? নিঝুম তিতলি চোখে চোখ রেখে নিবিড় গলায় বলল, হ্যাঁ, এক উত্তর কতদিন দেব? তিতলি পাল্টা প্রশ্ন করে, 8 মাস। 8 মাস যাবৎ সহ্য করছেন, আর কতদিন করবেন? একদিন তো রাগ হবেই। নিঝুম নাটকীয় ভঙ্গিতে বলল, মিস, লাজুকলতা কামড়ের উছিলায় যদি আপনার ঠোঁটের ছোঁয়া পাওয়া যায়, আমি শত সহস্র বর্ষ কামড় খেতে প্রস্তুত। তিতলি আবেগী হয়ে পড়ে বড্ড, নিঝুমকে জড়িয়ে ধরে, বুকে মাথা রাখে। এতে নিঝুম একটুও সচকিত হলো না। তিতলি প্রতি ঘন্টায় ঘন্টায় তার বুকে এভাবেই ঝাঁপিয়ে পড়ে। নিঝুমের কিছু কিছু কথা এত মোহময় অনুভূতি ঢেলে দেয় সর্বাঙ্গে। সুখের চোখে জল চলে আসে তিতলির। নিঝুম তিতলি কপালে চুমু আঁকতে যাবে, তখনই ধরাম করে দরজায় আওয়াজ হয়। দুজনে কেঁপে ওঠে। তিতলি সরে যেতে নিলে নিঝুম আরও শক্ত করে ধরে, কারণ মা বাবা কেউ আসলে এইভাবে দরজা খুলত না। একটা মেয়ে এসে ঢুকে রুমে। তিতলি নিঝুমকে এত কাছাকাছি দেখে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়, অন্যদিকে ঘুরে বলে, সরি সরি। নিঝুম তিতলিকে ছেড়ে হাসে, উচ্ছ্বসিত হয়ে বলল, রিদি তুই? আমি কি তাকাতে পারি? ফাজিল, তাকায় এদিকে। রিদি তাকায়, হেসে বলে, তুইও বিয়ে করে নিছিস? শুনলাম না তো। নিঝুম এক হাতের বাহুবন্ধনে তিতলিকে টেনে আনে, খুশিতে ডগমগ হয়ে বলল, হয়নি, হবে। আর এই মেয়েটা তোর হবু বাচ্চা ভাবি। তিতলি ভারী অবাক হয়ে শুধু দেখছে। কে রিদি? রিদি এগিয়ে আসে, নিঝুমের হাতে চিমটি দিয়ে বলল, সত্যি?
সর এখান থেকে, আমি আমার পিচ্চি ভাবির সাথে কথা বলবো। নিঝুম তিতলিকে বাহু বন্ধন থেকে মুক্ত করে দেয়। রিধি তিতলির চিমুক ধরে মুখ ওপরে তুলে ভারী উল্লাসিত গলায় বলল, এমা, মেয়েটার দেখি ভারী লজ্জা, লাল হয়ে গেছে একদম। নিঝুম ফোড়ন কাটে। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তারপর বুঝেছি মেয়ে তো নয়, যেন আগুনের গোলা। কি করেছে আর বলিস না, রেগে গেলেই কামড়াতে আসে। রিধি নিঝুম দুজনেই হো হো করে হেসে ওঠে। তিতলি লজ্জায় নত যেন। তিতলি নিঝুমের চোখে চোখ রাখে, চোখের ইশারায় প্রশ্ন করে, মেয়েটা কে? নিঝুম খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, তোমার ননদিনী হয়, তবে বয়সে অবশ্য তোমার চেয়ে বড়, কিন্তু আমার চেয়ে মাত্র 6 মাসের ছোট। কেমন ননদিনী? তিতলির প্রশ্ন। নিঝুম উত্তর দেওয়ার আগে রিধি বলে ওঠে, চাচাতো ভাই বোন আমরা, এবার বুঝলে? তিতলি হাঁ করে তাকায়। তারপর বলল, আপনার আব্বুর নাম কি আরমান চৌধুরী? রিধি হেসে মাথা নাড়ায়। ও, শুনেছিলাম বাবার কাছে আপনারা 5 বোন না? রিধি কয়েকবার মাথা নাড়ায়, তারপর হেসে বলল, বাবা, সবই দেখি মেয়ে জানে। উত্তরে তিতলি হাসে। নিঝুম আবারও ফোড়ন কাটে। আমি কি কথা বলতে পারি? রিধি বলল, বল, কি বলবি? বিয়ে টিয়ে করেছিস তো? ফ্রান্সে তো অনেক হ্যান্ডসাম ছেলে আছে। রিধি প্রসন্ন হাসে, বলে, না রে, করিনি। সে কি, বুড়ি হয়ে গেছিস তো, পরে আর কেউ করবে না? কিন্তু না করলে আর কি করার, সবার কপালে কি সব থাকে? রিধির কণ্ঠটা কেমন যেন লাগলো। নিঝুম তিতলির মনটা বিষিয়ে আসে। রিধি সেটা বুঝতে পেরে হেসে বলল, এই, তোরা কি রোমান্স করছিলি? প্রশ্ন শুনে তিতলির কান গরম হয়ে আসে। নিঝুম মাথা চুলকিয়ে বলল, তেমন কিছু না। রিধি নিঝুমকে গাঁটটা মারল। সরি ডিস্টার্ব করার জন্য, আবার শুরু করে দে, আসছি আমি। রিধি ঘুরে দাঁড়ায় বের হওয়ার জন্য। তখনই নিঝুমের প্রশ্ন, কে কে এসেছে? এবার কিন্তু অনেক দিন থাকতে হবে। কত বছর পর আসলি? নিচে গেলেই দেখতে পাবি। রিধি উঁচু গলায় বলে বের হয়ে যায়। নিঝুম তিতলির দিকে তাকায়, কাছে টেনে এনে বলল, আজ মহারানীর কি আবদার আছে? তিতলি উপর নিচ মাথা নাড়ায়। নিঝুম প্রশ্ন করে, কি? বাইকে ঘুরব, নিত্যদিনের আবদার। আচ্ছা, যাব। তিতলি হাসে। নিঝুম তিতলির নাকে নাক ঘষে দেয়। তখনই তিতলির চোখ পড়ে দরজায়। রিধি উঁকি দিয়ে তাকিয়ে আছে, তার চোখে অশ্রু। তিতলি তাকাতে দেখে চট করে সরে যায়। তিতলির বুকটা হুট করে কেঁপে উঠল। কেন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। রিধির চাহনি অন্যরকম ছিল। তিতলি নিঝুমের দিকে তাকায়, বুকে মাথা রেখে খামচে ধরে নিঝুমের পিঠ। বিকেলে বাইক নিয়ে ইকো পার্কে আসে ওরা। তিতলির পরনে শাড়ি। নিঝুমের শর্ত, বাইক দিয়ে ঘুরতে বের হলে অবশ্যই তিতলিকে শাড়ি পরতে হবে, সাথে খোলা চুল। দুপুরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার জন্য ঘাস পিচ্ছিল হয়ে আছে। তিতলি আবদার করে টিলার উপর ওঠার জন্য, কিন্তু নিঝুম দেয়নি। শাড়ি পরেছে, এখন যদি উপরে উঠতে যায় নিশ্চিত তিতলি দিগবাজি খেয়ে পড়বে। কিন্তু তিতলি তো নাছোড়বান্দা, সে উঠবেই। তিতলি, জেদ করো না, উপরে ওঠা সম্ভব নয়। আমি উঠবই, নয়তো কাঁদবো। প্লিজ ডাক্তার। তিতলির মাছোড়বান্দা গলা। নিঝুম বাধ্য হয়ে গাড়ি পার্কিং করে। তিতলিকে পাজা কোলে তুলে নেয়। তিতলি চিৎকার করে ওঠে, কি করছেন? কত মানুষ? হ্যাঁ, সব মানুষ ঠিকই, তবে নিজেরাই প্রেম করতে আসছে, আমাদের দিকে তাকাবার সময় নেই। পার্কে ঢুকতে ঢুকতে বলল নিঝুম। তিতলি ছোটাছুটি করে বলল, উফ, আপনি এটা কি জানো? কখনো ঘুরতে পারি না শান্তিতে, কোলে তুলে নেন। আমি কি বাচ্চা? মানুষ কি ভাবে? মানুষ এত নির্লজ্জ হয়? আবদারগুলো তো বাচ্চাদের মতোই করো। কথা শোনাচ্ছেন? নামান, আমি যাব না। চুপ, এত তর্ক করো কেন? নিঝুমের মৃদু ধমকে তিতলি চুপ হয়ে যায়, তবে নাকের পাটা ফুলিয়ে ফেলে। নিঝুম অনেক কষ্টে হাসি চেপে রাখে। উপরে এসে তিতলিকে নামিয়ে দেয়। তিতলি মুখ ঘুরিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। নিঝুম হেসে পিছন থেকে তিতলিকে জড়িয়ে ধরে, কাঁধে থুতনি রেখে ভারী ইনোসেন্ট গলায় বলল, কামড়গুলো ফিরিয়ে দেবার সময় চলে এসছে বোধ করি। আগামী শুক্রবার বাবা চিটাগং থেকে ফিরলে বিয়ের কথাটা বলে ফেলতে হবে। তিতলি ভারী অবাক হয়ে ঘুরে দাঁড়ায়। নিঝুম তিতলির কোমর পেঁচিয়ে ধরে 2 হাতে। তিতলির চোখ দুটো খুশিতে ছলছল করছে। নিঝুম মাথা নাড়ায় হেসে। তিতলি মাথা নিচু করে হাসতে থাকে খুশিতে। তিতলি যখন লজ্জায় হাসে তখন খুব মোহনীয় লাগে তাকে। হুট করে নিঝুম বলে উঠল, লাজুক লতা। তিতলি চোখ তুলে তাকায়। নিঝুম ফিসফিসে বলে, একটু চরিত্রহীন হব? শোনা মাত্র তিতলির বুক কেঁপে উঠল। কোত্থেকে যেন একটা উত্তাল ঢেউ এসে মনের সমস্ত ভেতরটা মুহূর্তে ওলটপালট করে দিল। নিঝুমের কাছ থেকে ছুটে গিয়ে অন্যদিকে হাঁটা শুরু করে বলল, আপনি বড্ড বেসামাল। মাথা ব্যথার কারণে 2টো ক্লাস রেখে তিতলি বাড়ি ফেরে। তখন বাজে দুপুর 12টা। নিঝুমকে এমন সময় বিরক্ত করা ঠিক হবে না, তাই আর কল করেনি, একাই চলে আসে।
দরজা সাইডে রেখে যখনই ঢুকবে তখনই শুনতে পায় রিধির আব্বুর গলা। ওনার কণ্ঠে তিতলির নাম। তিতলি থমকে দাঁড়ায়। ড্রয়িং রুম থেকে মোহনা, মৌনতা, রোহিতা, আঞ্জুমান, আলতাফ, রিদি সবার গলা পাওয়া যাচ্ছে। আলতাফ চৌধুরী চিটাগং থেকে গতকালই ফিরেছেন, কিন্তু তিতলিকে নিয়ে রিদির আব্বু কি বলছেন? তিতলি আবার পা বাড়ায়, কিন্তু তখনই একটা কথা কানে আসে। সে থেমে যায়। রিদির আব্বু আরমান চৌধুরী, আলতাফ চৌধুরীর বড় ভাই। আরমান চৌধুরীর বয়স 60-এর কাছাকাছি বা 60ই। রিদি আরমান চৌধুরীর ছোট মেয়ে, খুব আদরের মেয়ে। মেয়েকে বুকে নিয়ে বলছেন, আলতাফ, তোর কি আক্কেল জ্ঞান কখনোই হবে না? আলতাফ চৌধুরী হোঁচট খাওয়া গলায় বললেন, কি করেছি ভাইজান? একটা জোয়ানা মেয়ের বাসায় রেখে দিলি, আবার শুনি 9 মাস ধরে নাকি আছে। আরমান চৌধুরীর গলায় তেজ। উফ, আব্বু কি বলছো? রিদির কণ্ঠে বিরক্ত। রিদির কথা পাত্তা না দিয়ে আবার তিনি বলে ওঠেন, ওই মেয়েকেও বলি, কতটা নির্লজ্জ হলে অন্যের বাড়িতে এতদিন থাকা যায়। মোহনারা দু বোন বিব্রত বোধ করছে। বড় চাচাকে পাত্তা না দিয়ে চলে যেতেও পারছে না। আলতাফ চৌধুরী আঞ্জুমানের দিকে তাকান। আঞ্জুমানের চোখে মুখে রাগের ছাপ। আলতাফ চৌধুরী বলল, ভাইজান, মেয়েটার ঘরে সৎমা, আবার অনেক পোলাপাইন মেয়েটার সাথে বাজে ব্যবহার করে। আমরা একসময় তাদের প্রতিবেশী ছিলাম। ওই তো চিনেন না? শাহেদের কথা মনে নেই? প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, আমার বন্ধু মহলের একজন, তারই তো মেয়ে। আরমান চৌধুরী কয়েক মুহূর্ত চুপ থাকেন, তারপর বলল, তো কি হয়েছে? আলতাফ চৌধুরীর মুখে হাসি ফুটেছিল ভাইকে চুপ থাকতে দেখে। শাহেদের কথা শুনে হয়তো মন পাল্টেছে, কিন্তু না, আবারও তিনি মুখ গোমট করলেন। আলতাফ চৌধুরী জোরপূর্বক হাসি হেসে বলল, মেয়েটার গ্রামে থাকা রিস্ক ছিল, তাই। কথার মাঝে বাধা দিয়ে আরমান বলেন, হোস্টেল নাই সিলেটে? নাকি টাকারও অভাব আছে? তোদের তো টাকা আছে, টাকা দিয়ে দিতি। ভাইজান, আপনি ভুল বুঝছেন। শাহেদের জমি আছে, গ্রামের অর্ধেক জমি শাহেদের, যা আমাদেরও নেই। শাহেদ সাদামাটা মানুষ, এই জন্য। কি ভুল বুঝছি? 3 দিন হলো তোর বাড়িতে এসেছি, সারাক্ষণ দেখি ওই মেয়ে আর তোর ছেলে নিঝুমের ঘষাঘষি। এমন অবিবাহিত মেয়েকে বাড়িতে রাখিস কোন আন্দাজে? আঞ্জুমান আর চুপ থাকতে পারেনি, গর্জে ওঠেন, আপনি বেশি বলছেন ভাইজান। তিতলি আমার ছেলের হবু বউ, সে আমাদের বাড়িতে থাকতেই পারে। আর তিতলি অনেকবার চেয়েছে চলে যেতে হোস্টেলে, আমরা যেতে দেইনি, জোর করে রেখেছি। নিজের বাড়ির বউকে হোস্টেলে তো থাকতে দিতে পারি না। আমার নিজুমের বউও। হা চাচ্চু, তিতলি অনেকবার চলে যেতে চেয়েছে, আমরা যেতে দেইনি। আমাদের কথা রাখতে গিয়েই ও থেকেছে এবং থাকছে। মৌনতা মায়ের সাথে তাল মেলায়। তাহলে তো দোষ তোমাদেরই, আটকে রাখার কি প্রয়োজন? হবু বউ তো কি, বিয়ে তো হয়নি নাকি? সারাক্ষণ নিজুম আসে ঘেঁষাঘেঁষি করলে তোমাদের নজরে পড়ে না। আপনার সমস্যা কি তিতলিকে নিয়ে বলবেন? আঞ্জুমানের গলায় তেজ ভয়ঙ্কর। আলতাফ চৌধুরী আঞ্জুমানের শাড়ির আঁচল টেনে ধরেন, ইশারায় চুপ করতে বলেন। আরমান চৌধুরীর চোখ গরম হয়ে এসেছে। কখনো তার সাথে কেউ চোখে চোখ রেখে কথা বলেনি। আর আজ আঞ্জুমান শান্ত হন, মাথা নিচু করে বললেন, মাফ করবেন ভাইজান, আমার হবু ছেলের বউকে নিয়ে নিন্দা হজম হচ্ছিল না। জবাবে আরমান চৌধুরী চুপ। মৌনতারা উঠে উপরে চলে যায়। রোহি নীরব দর্শক ছিল, অনেক কিছু বলতে গিয়েও বলেনি। এই বাড়িতে বড়দের সাথে তর্ক করা নিষেধ, নির্জন হলে অন্য কথা। সেও উপরে চলে যায়। আঞ্জুমান কতক্ষণ চুপ থেকে নিজের রুমের দিকে যান। বাকি রইল রিদি, আরমান, আলতাফ, 2 ভাই। আলতাফ চৌধুরী ভাইয়ের পাশে এসে বসেন। রিদি বলল, আব্বু, এমনটা না করলেও পারতে। কি করেছি আমি? ঠিকই তো করেছি। তিতলি মেয়েটা ইচ্ছে করে এখানে থাকে। টাকা দেখেছ তো এত, কেউ জোর করলে কি থাকতে হবে নাকি? এতেই বোঝা যায় কে কেমন। আলতাফ কথা বলতে গিয়েও বলেননি। ভাইয়ের রাগ দেখে উঠে চলে আসেন রুমে। তিতলি অনেকক্ষণ ধরে চাপা কান্নায় ডুবে আছে, এক হাত দিয়ে মুখ চেপে রেখেছে। খুব কান্না পাচ্ছে তার, এবং কাঁদছেও। চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে পা বাড়ায় সামনে। রিদি দেখতে পায়, একটু থমকায়, তারপর হেসে বলল, আরে তিতলি যে, এত জলদি আজ? তিতলি অপ্রস্তুত হাসে, বলল, মাথা ব্যথা ছিল তাই চলে এসেছি। ও আচ্ছা। তিতলি দ্রুত পা ফেলে উপরে উঠে আসে। রিদি তার আব্বুকে বলল, কিছু শুনেছে নাকি কে জানে? শুনলেই কি, এভাবে সবার সামনে না বললেও পারতে। তুই আমার মেয়ে হয়েও এত ভালো কেমনে হলি? কেন, তুমি কি ভালো না নাকি? তুমি তো আমার বেস্ট আব্বু। আরমান চৌধুরী হেসে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। চোখের সামনে ভেসে ওঠে গতকাল রাতের দৃশ্য। রাত তখন 12টা। রিদি নিচতলার একটা রুমে ছিল। আরমান চৌধুরী মেয়ের রুমে এসেছিলেন দরকারে। এসে দেখেন মেয়ে তার কাঁদছে, পাগলের মতো কাঁদছে। তিনি দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরেন, বলেন, কি হয়েছে আম্মু? আব্বু,
নিজুম এখনো আমার হাতের বাইরে, আমার নাগালের বাইরে। এতদিনের অপেক্ষা শেষ হয়ে গেল। নিশাকে তো ছেড়ে দিয়েছে শুনলাম। নিশাকে ছেড়েছে ঠিকই, কিন্তু এখন আরেকজনকে ভালোবাসে আব্বু, খুব বেশি বাসে। আমার সাথে কেন এমন হয় আব্বু? আরমান চৌধুরীর বুক ধক করে ওঠে। অনেকদিন পর মেয়ে তার হেসেছে। ফ্রান্স থেকে দেশে এসেছে নিঝুমকে বিয়ে করবে বলে। আর কি শুনেন এসব? আব্বু, আমার খুব কষ্ট হচ্ছে আব্বু। হৃদি আর্তনাদ করতে থাকে। হৃদির এক একটা চোখের ফোঁটা আরমানের বুক থেকে এক এক ফোঁটা রক্ত ঝরানোর সমান। তিনি নির্লিপ্ত ভঙ্গিতে প্রশ্ন করেন, মেয়েটাকে? তিতলি। হৃদির গলা কাঁপছে। এখানে থাকে যে ফর্সা মেয়েটা। হৃদি মাথা নাড়ায়, তারপরে দ্রুত জল মুছে ম্লান হেসে উঠে বলে, থাক আব্বু, নিঝুম সুখে থাকলেই হবে। নিঝুম যাকে ভালোবাসে তারই থাকুক। আমি আমার বাবার সাথেই ভালো আছি। আরমান চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরেন। ভেবে পাচ্ছেন না কি করা উচিত। বড় 4 মেয়ের তুলনায় এই মেয়েটাকেই যে বেশি ভালোবাসেন। সেই 16 বছর থেকে নিঝুমের জন্য পাগল। তিনি জানতেন না, যখন নিঝুমের সাথে নিশার একটা সম্পর্ক হয় তখন হৃদি হাত কাটে। আরমানের চাপে সেদিন হৃদি বলেন মনের সব কথা। মা নেই, বাবাই তার বেস্ট ফ্রেন্ড ছিল। এরপরেই চলে যায় ফ্রান্স। হৃদি জোর করে কিছু চায়নি, নিঝুমকে ত্যাগ করেছিল হৃদি। তিতলি রুমে এসে ফোপাতে ফোপাতে ব্যাগ গুছায়, তারপর বেরিয়ে আসে রুম থেকে। ড্রয়িং রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হৃদি আর তার আব্বু দেখতে পায়। হৃদি আতকে উঠল, প্রশ্ন করে, তিতলি কই যাচ্ছ? তিতলি নির্লিপ্তভাবে জবাব দেয়, জানি না আপু। টুনি রান্নাঘর থেকে দৌড়ে আসে, কই যান আফা? তিতলি প্রসন্ন হেসে বলল, ফুপি আম্মাকে বলিস টুনি, চলে যাচ্ছি, মাঝে মাঝে দেখতে আসব। কই যাবেন আফা? টুনির উৎকণ্ঠা। তিতলি জবাব না দিয়ে বেরিয়ে পড়ে। হৃদি নির্বাক। ততক্ষণে সে বুঝে গেছে তিতলি সব শুনেছে। বাপের চোখে চোখ রাখে অসহায় দৃষ্টিতে। টুনি চেঁচিয়ে আঞ্জুমানকে ডাকতে ডাকতে তিতলি রোডে এসে রিকশায় উঠে পড়ে। ভার্সিটিতে যখন প্রথম দিন আসে তিতলি, অনেক মেয়ে বন্ধু হয়। তার মধ্যে একটা মেয়ের সাথে খুব ভাব হয়। মেয়েটা হোস্টেলে থাকে, নাম শান্তা। শান্তার সাথে অনেকবার হোস্টেলে এসেছিল তিতলি, তাই চিনে হোস্টেলটা। সেখানেই চলে আসে। প্রত্যেক মাসে তিতলির আব্বু 6,000 করে টাকা পাঠান, কিন্তু কখনো প্রয়োজন পড়েনি। নিঝুম প্রয়োজন পড়তেই দেয়নি। তিতলি যতবারই বলে, আমার টাকা আছে তো, নিঝুমের তখন এক কথা, তোমার এত সাহস কি করে হয়? আমাকে টাকা দেখাও। নিঝুমের ধমকের সামনে তিতলি বরাবরই বিড়াল। নিঝুম সব টাকা তিতলির নামে জমা করতে বলেছে। তিতলিও জমা করেছে। হাতে 1,000 টাকা ভাঙতি ছিল। 40 টাকা ভাড়া দিয়ে শান্তার হোস্টেলে চলে আসে। আসার পথেও কেঁদেছে খুব। শান্তা দরিদ্র ঘরের মেয়ে। এক রুমে 4 বেড। রুমের সবগুলো মেয়েই দরিদ্র ঘরের। তিতলি দরজায় এসে কড়াঘাত করতেই একটা মেয়ে দরজা খোলে। পরনে তার টি শার্ট আর হাফ প্যান্টার কিছু। তিতলিকে দেখে বলল, শান্তার ফ্রেন্ড রাইট? তিতলি হেসে মাথা নাড়ায়। শান্তা রান্না করছিল। রুমে যার যার রান্না সে করে। শান্তার ফ্রেন্ড রাইট কথাটা শুনে দৌড়ে আসে। দরজার বাইরে তিতলিকে হাতে ব্যাগ দেখে ভারী অবাক হয়। কিরে, হাতে ব্যাগ কেন? আগে তো ঢুকতে দিবি নাকি? দরজার সামনে থেকে শান্তা সরে দাঁড়ায়। তিতলি ভেতরে ঢোকে। টি শার্ট পরা মেয়েটা দরজা লাগিয়ে দেয়। শান্তা তিতলিকে নিয়ে নিজের বিছানায় বসায়। উত্তেজিত হয়ে বলল, এবার বল কি হয়েছে? ভাইয়ার সাথে ভেজাল? কি হবে? আর তোর ভাইয়া তার তিতলির সাথে কখনো ভেজাল করবে না। এমনি হোস্টেলে থাকতে আসছি, একটু দেখ তো বিল্ডিংয়ে কোনো রুম বা বেড খালি আছে নাকি। তিতলি চুল খোপা করতে করতে বলল। শান্তার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। ভারী অবাক কণ্ঠে বলল, কি কস বাল, তুই শ্বশুর বাড়ি ছেড়ে হোস্টেলে আসতে গেলি কেন? তিতলি চোখা চোখে তাকায়, বলল, বিয়ে হয়েছে আমার, আগে হোক তারপর গিয়ে থাকুম নে। সুখে থাকতে ভূতে কিলায়, এরেই বলে। তিতলি জোরে হেসে উঠল, বলল, একটু দেখ না প্লিজ। টাকা আছেনি সাথে? না, তবে ব্যাংকে গেলি টাকা পামু। কোন ব্যাংক? দাস বাংলা হবে। হবে? শিওর না? শিওর। তিতলি হাসি মুখে বলল, আচ্ছা অপেক্ষা করো একটু, জামাটা পাল্টে আসি। যা। শান্তা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে তিতলির সামনে রাখে, বলল, জিবা, আমি ততক্ষণে রেডি হই। রুমে উপস্থিত আরও 3 জন মেয়ের সাথে খোশ গল্পে মেতে ওঠে তিতলি, সাথে চানাচুর মাখা মুড়ি। কিছুক্ষণ পরই শান্তা রেডি হয়ে চলে আসে। তিতলিকে প্রশ্ন করল, কই যাবি? ব্যাংকে। অ্যাকাউন্ট আসেনি? অ্যাকাউন্ট না থাকলে বলছি। কোন ডাচ বাংলা? উপশহরের। মেলা দূর, এখন যাওয়ার দরকার নাই তাইলে। কি কস? রুম নিমু না? হ নিমু। নিচতানায় ম্যাডামরে দেখছস নি? হ দেখছি। আয়, অ্যাডভান্স লাগবো না? ম্যানেজ করে নিমু, তুই আয়।
দুজন সিঁড়ি ঢেঙে নামতে নামতে গল্প করে হস্টেল নিয়ে। শান্তা বলছে 5 তলায় রুম খালি আছে মেবি। এত উপরে? তিতলির কণ্ঠ। আর খালি নাই মনে হয়, ভার্সিটির সব মাইয়াই তো এই হস্টেলে থাকে। তিতলি চুপ। শান্তার পাল্টা প্রশ্ন, কয় রুম লইবি? 2 রুম নে? 2 রুম দিয়ে কিতা করবি? তুই আমার সাথে থাকবি। শান্তা অবাক চাহনিতে তাকায়। তিতলি শান্তা হাতে হাত রেখে হাসে, বলল, না করিস না, আমি 5 তলায় একা থাকতে পারবো না। 2 ভাই বাড়ি ফিরছে, নিঝুম ড্রাইভ করছে। নিঝুমের মুখে হাসি লেগে আছে অনেকক্ষণ যাবৎ, মনে হচ্ছে খোশ মেজাজে আছে। নির্জন প্রশ্ন করে, কিরে ভাই, আজ জুন মাসের 6 তারিখ না? নিঝুমের ঠোঁটের কোণে হাসির রেখা। কেন? নির্জন ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, কিন্তু ঠাউর করতে পারছে না। তিতলি একসাথে 2টা সারপ্রাইজ পেয়ে কেমন রিয়্যাক্ট করবে তাই ভাবছি। নির্ঘাত সেন্সলেস হবে। খুল্লা বল বেটা। কি খুলুম? নিঝুমের ভারী ইনোসেন্ট গলা। নির্জন ফোঁস করে উঠে, গর্জে উঠে পড়ল, প্যান্ট খোল, তার ভিতরে কিছু থাকলে ওইটাও খোল। ছি নির্জন, ছেলেদের সিক্রেট দেখতে চাস? তোর বউ জানে তুই যে গে এর লিস্টে নাম লিখাছিস? নিঝুমের কণ্ঠে রসিকতা। নির্জন রেগে নিঝুমের বাহুতে ঘুষে দিতে থাকে। গাড়ি এদিক ওদিক হয়ে যায়। নিঝুম দ্রুত গাড়ির স্টিয়ারিং হাতে ধরে টেনে আনে। গাড়ি থেমে যায়। তির্যকভাবে তাকায় নির্জনের দিকে। নির্জন সোজা হয়ে বসে, মিনমিনিয়ে বলল, সরি। নিঝুম গাড়ি স্টার্ট দেয়। চোখ দূরে রাস্তায় রেখে বলল, 2 দিন পর তিতলির জন্মদিন, ফ্যামিলি পার্টির আয়োজন করব ভাবছি। সেটা অবশ্যই তিতলির অজান্তে। আর আব্বুর সাথে আজ কথা বলবো। জন্মদিনের উইশের পরপরই বিয়ের প্রপোজালটা সেরে ফেলার চিন্তা করতেছি। নির্জনের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। তারপরই বলল, তিতলি অজ্ঞান হবে, না হতে হেসকে উঠবে দেখিস। নিঝুম জোরে হেসে বলল, দুটোই হবে, এটাই তিতলি। নির্জনও তাল মিলিয়ে হাসতে থাকে। হাসির মাঝে নিঝুমের মুখের দিকে তাকায়। নিঝুম সেটা খেয়াল করে বলল, দেখ ভাই, তোর বিয়ে হয়েছে অনেক দিন, 8 মাস প্রায়। আমার বিয়ে হবে এভাবে তাকাইস না। অন্য কোনো ছেলে খুঁজে নে, নিজের ভাইয়ের এত বড় ক্ষতি করিস না। নিঝুমের চোখে মুখে দুষ্টুমি। নিঝুম, আমি কিন্তু তোকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেব। আমি তোর দিকে তাকাইছি, এর কারণ আছে। কি কারণ? বলবো না। তুই কিন্তু মেয়েদের মতো রিয়্যাক্ট করছিস। মেয়ে আর গেদের সাথে মিলিয়ে গেলে সারা জীবন। সালমান খানের সাথে একদিন মিলালে কি এমন হতো? নির্জনের কণ্ঠে অভিযোগ। নিঝুম বলে, তুই সালমান খানের চেয়েও সুন্দর। ইনডিরেক্টলি নিজের প্রশংসা করলি। উত্তরে নিঝুম হাসে। নির্জন খুব রাগী, তবে বড্ড নরম মনের মানুষ। কখনো দুজনের মধ্যে ঝগড়া বাঁধেনি। যতই রাগী হোক নিঝুম সামলিয়ে নিয়েছে। যখন নির্জন মেডিকেলে প্রথম পা রাখে, নির্জন সিনিয়রদের সাথে প্রথম দিনই মারামারি শুরু করে। নিঝুম যদি সেদিন ঠান্ডা মাথায় সব সান্ধ্যমাতা না করত, নির্জনকে পঙ্গু হয়ে হসপিটালে ভর্তি থাকতে হতো। খুনসুটি করে করে বাড়ি ফেরে দুজন। তিতলির ভার্সিটিতে গিয়েছিল নিঝুম। শুনে নাকি তিতলি অনেক আগেই বেরিয়ে গেছে। বাড়িতে ঢুকেই তারা থমকে দাঁড়ায়। ড্রয়িং রুমে সবাই বসে আছে, সবার মুখ শুকনো। কিছু কি হয়েছে? নিঝুমের প্রশ্ন। নির্জন চোখের ইশারায় রোহিকে প্রশ্ন করে। রোহি চোখের ইশারায় জবাব দেয়, ওপরে আসো। সে ওপরে উঠে যায়। নির্জন নিঝুমের পাশ কাটিয়ে উপরে উঠতে পা বাড়ায়। নিঝুম তিতলিকে খুঁজতে থাকে। নেই এখানে, রুমে হয়তো। তার মা বোনেরা মুভি বা সিরিয়াল দেখেও এভাবে শুকনো মুখে বসে থাকে, তাই আর পাত্তা দেয়নি। উপরে উঠে আসে, তবে মনটা খচখচ করছে। আব্বুর মুখটা অমন কেন? কেমন থমথমে পরিবেশ। ঝড় ওঠার বা আগের অবস্থা যেমন তেমন। এপ্রিল হাতিয়ে আবার নিচে নেমে আসে। বলল, আম্মু, কিছু কি হয়েছে? না, কি হবে? থমথমে গলায় বললেন আঞ্জুমান। এমন দেখাচ্ছে যে সবাইকে। নির্জমের সরু চোখ। ততক্ষণে নির্জনও নেমে এসেছে। রোহির মুখে সব শুনে শার্ট চেঞ্জও করেনি। আঞ্জুমান কিছু বলার আগে নির্জন বলে ওঠে, আরে ভাই, আগে ফ্রেশ হ, তারপর ফ্যামিলি ক্যাচার শুনিস। নির্জনের কথায় পাত্তা না দিয়ে পাল্টা প্রশ্ন করে নিঝুম, আম্মু, তিতলি কই? নাই। আঞ্জুমান মাথা নিচু করে বলে। তারপরই আর্তনাদ করে ওঠে, আব্বা, আমি দেখি নাই। ও কখন বের হয়ে গেছে, নয়তো আটকাইতম। নিঝুম যেন কিছু বুঝে উঠতে পারল না। ভ্রুজোড়া বাঁকিয়ে বলল, হ্যালি না করে বুঝিয়ে বলো। রিদি আসে। নিঝুমের শেষ প্রশ্ন শুনে বলল, আজ তিতলি আগে আগে ভার্সিটি থেকে চলে এসেছে। বাবা বলছিল তিতলি নির্লজ্জ, অন্যের বাড়িতে থাকে, ঘষাঘষি করে তোর সাথে। এসব তিতলি শুনে নিয়েছে হয়তো, তাই ব্যাগ হাতে। রিদির গলা কাঁপছিল খুব। এই 3-4 দিনে সে এটুকু বুঝেছে নিঝুম পাগলের মতো তিতলিকে ভালোবাসে। আর শান্ত মানুষরা যখন রাগে তখন চারপাশ লণ্ডভণ্ড করে দেয়। নিঝুমের রাগ করাটা স্বাভাবিক। রিদির কথা শুনে নিঝুম স্তব্ধ হয়ে গেল। মাকে জিজ্ঞাসা করে, রিদি যা বলছে সত্যি? আঞ্জুমান মাথা নাড়ায়। নিঝুমের মাথার রগ দপদপ করতে থাকে। কি করতে জানি ইচ্ছে হচ্ছে। চাপা স্বরে শুধু বলে, তিতলির বয়স কম, ও ম্যাচিওর না হতো। কোথায় গেছে, কি করছে? আমাকে তখনই কল করোনি কেন কেউ? নিঝুম দ্রুত পা ফেলে সোফায় বসে পড়ে। সে রাখতে চায় না, সে রাগে না কখনো। তিতলির বেলায় সব উল্টো হচ্ছে। অ্যাপ্রন ছুঁড়ে ফেলে সে। কাউকে কিছু না বলে ক্ষুব্ধ চেহারায় বেরিয়ে যায়। ভাবতে থাকে, তিতলি কই যেতে পারে?
যদি গ্রামে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে রেল স্টেশনে যাবে, কিন্তু ট্রেন হয় ভোরে নয় সন্ধ্যায় ছাড়ে। তাহলে কি স্টেশনে বসে বসে কাঁদছে? নিজুম দ্রুত গাড়ি নিয়ে 30 মিনিটের মাথায় স্টেশন চলে আসে। পুরো প্ল্যাটফর্ম ঘুরে বেড়ায় তিতলির খুঁজে। আশেপাশে সব দোকান দেখে, কোথাও নেই। মনের মাঝে অনেক ভয় এসে ধাক্কাতে থাকে, কোনো বখাটে ছেলেদের হাতে পড়েনি তো। নিঝুমের বুকে হাতুড়ি পেটা চলতে থাকে, বুক ধুকধুক আওয়াজ তুলছে। সন্ধ্যা অবধি পাগলের মতো প্ল্যাটফর্মের এ মাথা ও মাথা ছুটে, তারপর গাড়িতে এসে বসে ঝিম মেরে। মাথায় কোনো কিছু আসছে না। আচ্ছা, বাসে গ্রামে চলে যায়নি তো? তারপরই মনে পড়ে তিতলিকে কল দিচ্ছি না কেন কেউ। ফোন হাতে নে, ফোন সুইচড অফ। বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। নিঝুম গাড়ি স্টার্ট দেয়। মনে পড়ে তখন তিতলি কোনো ফ্রেন্ডের বাসায় তো যেতে পারে। ফ্রেন্ড কথাটা মাথায় আসতেই আগে শান্তার কথা মনে পড়ে। তিতলিকে নিয়ে শান্তার হোস্টেলে গিয়েছিল সে। অবশ্য উপরে ওঠেনি, তবে তিতলির মুখে শুনেছিল শান্তা 2য় তলায় ইউনিট 30-এ থাকে। নিঝুমের মুখে হাসি ফুটে ওঠে। গাড়ি ঘোড়ায় আল্লাহকে ডাকতে থাকে যেন শান্তার কাছেই তিতলিকে পাওয়া যায়। তিতলি ধ ভঙ্গিতে বসে আছে, শান্তার রুম গুছিয়ে নিচ্ছে। অনেকক্ষণ ধরে সে বকবক করেই যাচ্ছে। তিতলি উত্তর দিচ্ছে না। কিরে হারামি, এমন করে রাখছুস কেন মুখ? ভাল লাগতেছে না। আমি আগেই জানতাম সন্ধ্যা পার হলেই আপনি দেবদাস হয়ে যাবেন। ওনার ফোন অফ বলছে বারবার। টেনশন হবে না? বাসার অন্য কাউকে কল দে। সেই সাহস নাই। আপুরা আন্টি আঙ্কেল রহিবাবি কত আদর করতেন আমাকে, আর রাগের বশে কিছু না বলে চলে আসলাম। কল করে সরি বল, আগে ওনার সাথে কথা হোক তারপর। শান্তা আর কিছু বলেনি। হুট করে তিতলি ঢোক গিলতে থাকে। কাপা গলায় ডাকে শান্তাকে। ওই শান্তা, কি? উনি মনে হয় আমারে খুঁজতেছে। হ, আমারও তাই মনে হয়। যদি একবার আমারে পায় খুন করে ফেলবো। তিতলির মুখে কান্না কান্না ভাব চলে আসে। তারপরে আবার নিজেকে সাহস দেয়, না এ হতে পারে না। উনি তো খুবই শান্ত, কিন্তু মন মানছে না, ভয় লাগছে। হেঁচকি উঠে পড়ে তার। শান্তা তিতলির হেঁচকির সাথে অভ্যস্ত হয়ে গেছে। প্রথম দিন তো ভয়ই পেয়েছিল। পানি এনে এগিয়ে দেয়, বলে ল পানি খা হেঁচকি রানী। নিঝুম দারোয়ান সহ হোস্টেলের কর্মকর্তা কাউকে পাত্তা না দিয়ে 2য় তলায় চলে আসে। ইউনিট 30-এর দরজায় করানত করে। একটা মেয়ে দরজা খুলে। নিঝুম সাথে সাথে প্রশ্ন করে, এখানে শান্তা আছে? জি না, 5 তলায় 65 নম্বর ইউনিটে পাবেন। নিঝুম দ্রুত 5 তলায় চলে আসে। পিছন পিছন দারোয়ান সহ আরও 2জন পুরুষ, আরেকজন ফর্সা মোটা মহিলা আসেন। এভাবে একটা ছেলে মেয়েদের হোস্টেল দৌড়ে বেড়াচ্ছে, ব্যাপারটা বিপজ্জনক। দরজায় করাঘাতের আওয়াজ শুনে তিতলির মুখের ভেতর থেকে সব পানি বেরিয়ে পড়ে। শান্তা বলল, ডরাস কেন? যা দরজা খোল। আমি যাব না। কেন? যদি উনি হয় মেরে ফেলবো। রাগে না বলে বাড়ি থেকে চলে আসলাম। শান্তা অনেকটা জোরে হেসে বলল, নিঝুম ভাই অনেক শান্ত কইলি। হ, তবু ভয় লাগতেছে কেন জানি। দরজায় করাঘাত বেড়েই চলেছে। শান্তা তিতলিকে ঠেলে পাঠায়। তিতলি কাপা পায় দরজার সামনে এসে দাঁড়ায়। বিসমিল্লা বলে দরজা খুলতেই দেখে নিঝুম দাঁড়িয়ে আছে। তিতলি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, অজ্ঞান হওয়ার উপক্রম প্রায়। নিঝুম তিতলিকে দেখে যেন কলিজায় পানি পেল। 2 হাতে তিতলিকে বুকে টেনে আনে, জোরে চেপে ধরে, স্বস্তির নিঃশ্বাস ফেলে জোরে। জানজাই অবস্থা হয়েছিল তার। তিতলি বাকরুদ্ধ। উনি মারল না কেন? তারপরই আবার নিজেকে ধমকে বলল, হ্যাঁ রে তিতলি, মার খাস নাই বলে কি তোর আফসোস হচ্ছে?